নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10 এর যে হিস্ট্রি বইটা রয়েছে, এই বইটার একটা প্রথম অধ্যায় যেটা রয়েছে, প্রথম অধ্যায়ের ক্লাস এখানে নিতে চলেছি আমি। তোমাদের যে একের মানের ক্লাসগুলি রয়েছে এখানে থাকবে এটা। তো তোমরা অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে ভিডিওটা অবশ্যই দেখে যাবে, যে একের মানগুলি আছে এখান থেকে বা ওয়ান মার্কগুলি আছে, তোমরা অবশ্যই এখান থেকেই কমন করবে, এটা আমি গ্যারান্টি দেবো, এখান থেকেই কমন করবে। তোমরা অবশ্যই ভিডিওটাকে ভালো করে দেখে নেবে। আর যারা নোট করার ইচ্ছা রয়েছে তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে করো, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে দেখে পজ করে করে তোমরা নোট ডাউনও করে নিতে পারো। তো চলো এখন আমরা শুরু করি আমাদের ক্লাস 10 এর হিস্ট্রির প্রথম অধ্যায়ের প্রথম ক্লাস। তো চলো দেখি প্রথম যেটা ইউরোপে জাতীয়তাবাদের উদ্ভব। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ইউরোপে জাতীয়তাবাদের উদ্ভব। এখানে প্রথম কোশ্চেন আছে ইয়ং ইতালি এবং ইয়ং ইউরোপ দলটি দুটিকে কে গঠন করেছে? জোসেফ মাৎসিনি। সবটি কোশ্চেন আমি বলছি না, কয়েকটি কোশ্চেন যেটি ইম্পর্টেন্ট সেগুলি কোশ্চেন আমরা বলছি, বাকি সবগুলি কোশ্চেন তোমাদের কিন্তু ফলো করতে হবে। হ্যাঁ, এলি কি কাপড় মাপাকে বলা হয়? এলি। গড সেভ আওয়ার কিং কোন দেশের জাতীয় সঙ্গীত কি? ব্রিটেনের। লা পেট্রিক শব্দের অর্থ কি? পিতৃভূমি। লে সিটোয়েন শব্দের অর্থ কি? নাগরিক। ঠিক আছে। ফ্রান্সের হাঁচি হাঁচি হলে সমগ্র ইউরোপে ঠান্ডা লেগে যাবে। উক্তিটি কার? উক্তিটি করেছেন মেটারনিক। দাসবোল্ক বলতে কি বুঝো? দাসবোল্ক হলো একটি জার্মান শব্দ যার অর্থ হলো সাধারণ মানুষ। কবে ব্রিটিশ পার্লামেন্টে অ্যাক্ট অফ ইউনিয়ন পাস হয়? 1707 খ্রিস্টাব্দে। হিরো অফ দ্য টু ওয়ার্ল্ডস নামে কে পরিচিত? গ্যারিবল্ডি। তারপর দেখো ইতালির বিসমার্ক কাকে বলা হয়? গ্যারিবল্ডিকে। ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? জার্মানিতে। ঠিক আছে, জার্মানির শহর সেন্ট পলে। ঠিক আছে। রোমান্টিসিজম বলতে কি বুঝো? কাকে দ্য মোস্ট ডেঞ্জারাস এনিমি অফ সোশ্যাল অর্ডার বা সামাজিক ব্যবস্থা বিপজ্জনক শত্রু বলা হয়? জোসেফ মাৎসিনিকে বলা হয় এটা। কবে বাস্তিল দুর্গের পতন ঘটে? 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই। 1815 খ্রিস্টাব্দের ভিয়েনা কংগ্রেসের সভাপতি কে ছিলেন? ডিউক মেটারনিক, তিনি ছিলেন অস্ট্রিয়ার রাজা। ঠিক আছে, মনে রাখবে। কবে এবং কোথায় ভিয়েনা শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়? নেপোলিয়নের পরাজয়ের পর 1815 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে ভিয়েনা শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। জুলবের আইন কি? তারপর গ্রিস স্বাধীনতা লাভ কবে 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 করে? 1832 খ্রিস্টাব্দে গ্রিস স্বাধীনতা লাভ করে। ফ্রান্সের সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন কে? ফ্রান্সের সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন লুই ফিলিপ। কোন যুদ্ধে নেপোলিয়নের পতন হয়? ওয়াটারলু যুদ্ধে। ঠিক আছে, মনে রাখবে এটা, এটা পরীক্ষা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, এটা আসে কিন্তু। লিবারেলিজম শব্দের অর্থ কি? স্বাধীনতা। কোন চুক্তির মাধ্যমে গ্রিস স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পায়? 1832 খ্রিস্টাব্দের কনস্ট্যান্টিনোপলের চুক্তির সাহায্যে। এটা দেখে নেবে, বানামটা একটু দেখে নেবে, আমার মনে হচ্ছে ভুল আছে, বানামটা একটু দেখে নেবে তোমরা। জার্মানির ঐক্য আন্দোলনের সূচনা করেন কে? ওটো ভন বিসমার্ক। তারপর দেখো গ্রিসে মুক্তি সংগ্রামের সূচনা হয় কবে? 1821 খ্রিস্টাব্দে। ফ্রান্সের রূপক হিসাবে কে পরিচিত? মেরিয়ান ফ্রান্সের রূপক হিসাবে পরিচিত। তারপর দেখো জার্মানির রূপক হিসাবে কে পরিচিত? জার্মানি কিতা লেখা এখানে? জামাপিয়া। বানানটা দেখো একটু ভুল মনে হয় এটা। ঠিক আছে, আমি চেক করে দেবো এটা। জুলবের আইন কয়টি মুদ্রা চালু ছিল? যেমন দুটি মুদ্রা চালু ছিল। যেগুলি ভুল আছে এগুলো আমি চেক করে নেবো, কোনো অসুবিধা নাই। জুলবের আইন গঠনের আগে কয়টি মুদ্রা প্রচলিত ছিল? 30টি মুদ্রা প্রচলিত। জার্মানির প্রথম চ্যান্সেলর কে ছিলেন? ওটো ভন বিসমার্ক। ফ্রেডরিক সুরু কে ছিলেন? ফ্রেডরিক সুরু ছিলেন ফরাসি চিত্রশিল্পী। ঠিক আছে। তারপর তো ইতালির প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? কেভোর। কোন দেশকে ইউরোপীয় সভ্যতার দোলনা বলা হয়? গ্রিসকে। কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়? লাইপজিগের যুদ্ধকে। ঠিক আছে। তারপর দেখো, তারপর আছে আবার তৃতীয় অধ্যায়, মাঝখানে একটা রয়েছে ত্রিপুরার ইতিহাস। মনে রাখবে, আমাদের কিন্তু ভারতের জাতীয়তাবাদ, ইউরোপের জাতীয়তাবাদ এবং মাঝখানে একটা অধ্যায় রয়েছে ত্রিপুরার ইতিহাস, যেটা তোমাদের বই নেই, এটা সাজেশন আমি আলাদাভাবে দিয়ে দেবো। তো এখানে এই একটা ভিডিও, এখানে মানে প্রথম অধ্যায়টা, সামনের একটা ভিডিওতে আমি দ্বিতীয় অধ্যায় কভার করবো, যাতে তোমাদের হাফিলি পরীক্ষাটা খুব ভালো হয়। তো তোমরা অবশ্যই এখানে একের মানগুলি যা যা দিয়েছি আমরা, তোমরা অবশ্যই এগুলি নোট ডাউন করবে, আমি আশা করি। আর যারা নোট ডাউন করছো না তারা অবশ্যই ভিডিওটাকে ভালো করে ফলো করো, যাতে করে তোমরা খুব সুন্দরভাবে যে অ্যাপিল পরীক্ষা রয়েছে ভালোভাবে রেজাল্ট করতে পারো। ঠিক আছে। যে তোমাদের 11 ক্লাসটা যে তোমাদের কাছে নতুন মনে হয়, মনে রাখবে এটা, যে 11 যেহেতু কঠিন মনে হচ্ছে, 12 কিন্তু এত কঠিন না, 12 অনেক সোজা হয়ে যাবে। যেমন আমাদের 9 কঠিন মনে হচ্ছিল, 10 সোজা ছিল, এরকম 11ও কঠিন মনে হচ্ছে, কিন্তু 12 সহজ হয়ে যাবে। ঠিক আছে। তো কঠিন নাও লাগতে পারে সবার কাছে, তো তোমরা অবশ্যই ভিডিওটাকে ফলো করবে এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই। ধন্যবাদ এবং